স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বায়োসিকিউরিটি, দ্যাট ইজ হ্যাচারি বায়োসিকিউরিটি। ঠিক আছে, বায়োসিকিউরিটি তো একটা ব্রডার টার্ম, এটা অনেক বড় একটা বিষয়। এটা একটা অ্যানিমেলের সাথে আরেকটা অ্যানিমেলের সাথে ভিন্নতা আছে। ঠিক সেমনি বার্ড, দ্যাট মিনস হ্যাচারিতে কি কি বায়োসিকিউরিটি আমাদের এই কোর্সের জন্য প্রয়োজন, সেই বায়োসিকিউরিটি আমরা বিশেষভাবে একটু আলোচনা করব। এই হচ্ছে আজকের লেকচার আউটলাইন। তো আমরা প্রথমে ঢুকে যাই টার্ম বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটির যদি আমি বাংলা মিনিং করি, তাহলে বাংলা মিনিং হচ্ছে জীবন নিরাপত্তা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা কি বোঝা যাচ্ছে? একটা বার্ড, হ্যাঁ, বার্ড পুরা কি করেছে, পুরো একটা দস্যু ইয়ের মতো, হ্যাঁ, ইন্ডিয়ার একটা দস্যু ইয়ে আছে না, কি জানে নাম, একটা একটা মুভি আছে, নাম কি জানো? সে ঢাল দিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, কামান নিয়ে সে তাকে নিজেকে প্রতিহত করতেছে, প্রোটেকশন দিচ্ছে, কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে। তাহলে এই টার্মের, এই ছবির সাথে টার্মের কিন্তু একটা সামঞ্জস্য আছে। কিরকম? যে একটা প্রাণী সে নিজেকে কিভাবে নিরাপদ রাখে, সেই রকম একটা সংজ্ঞা অ্যারেঞ্জমেন্ট তার ইয়েতে ইমেজে দেখা যাচ্ছে। ঠিক সেরকম ভাবে একটা জীব বা জীবকে নিজেকে কিভাবে নিরাপদ রাখে পরিবেশ থেকে, পরিবেশের অন্যান্য ডিস্টার্বিং এলিমেন্টস থেকে বা প্যাথোজেন থেকে, স্পেশালি ডিজিজ কজিং এজেন্ট থেকে একটা জীব বা জীবন কিভাবে নিরাপদ নিজেকে রাখে বা থাকে, সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। আমি যদি এটাকে ইয়ে করতে চাই, বায়ো মিনস কি লাইফ, সিকিউরিটি মিনস টু কিপ প্রোটেকশন হিমসেলফ। এটা হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে। Bio refers to life and security implies protection. So biosecurity is the set of management procedures which protect the living things from diseases causing organisms by reducing the introduction, spread of pathogens into and between the farms. This is the definitions of biosecurity. এটাকে তুমি যদি ভেঙে ভেঙে বলো, এটা একটা বিশাল একটা একটা ব্যবস্থাপনা, একটা সেট অফ ব্যবস্থাপনা, যেখানে কি করা হচ্ছে, প্রটেক্ট দ্য লিভিং থিংস, মানে জীবিত কোনো বস্তুকে, জীবন্ত কোনো বস্তুকে নিরাপদ রাখা, ফ্রম ডিজিজ কজিং অর্গানিজম, ডিজিজ তৈরি করে, ডিজিজ প্রডিউস করে, ডিজিজ ঘটায় এরকম আরেকটা জীবন থেকে, আরেকটা অর্গানিজম থেকে, আরেকটা অণুজীব থেকে কিভাবে রিডিউস করে, কিভাবে প্রোটেকশন দেয়, রিডিউসিং দ্য ইন্ট্রোডাকশন। যেমন ওই অন্য জীবের বডিতে যদি এটা ইন্ট্রোডিউস হতে না পারে, প্রবেশ করতে না পারে, এবং প্রবেশ করলেও যেন স্প্রেড হতে না পারে, স্প্রেড অফ প্যাথোজেন ইনটু অ্যান্ড বিটুইন দ্য ফার্মস। ফার্মের ভিতরে যেন ইন্ট্রোডিউসই হতে না পারে, আর ইন্ট্রোডিউস হলেও যেন ফার্মের ভিতরে এবং একাধিক ফার্মের ভিতরে যেন আবার এটা স্প্রেড হতে না পারে, সেটাই হচ্ছে বায়োসিকিউরিটি। তাহলে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ দিস বায়োসিকিউরিটি, অফ দ্য সেট অফ ম্যানেজমেন্ট প্র্যাকটিস? এটার অবজেক্টিভ হচ্ছে দুইটাই, অলরেডি ডেফিনেশন থেকেই চলে আসছে। এটা হচ্ছে ইট প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ ডিজিজ, ডিজিজের এন্ট্রিটাকে প্রিভেন্ট করবে ইনটু দ্য ফার্ম, অ্যান্ড কন্ট্রোল দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। এবং ফার্মের ভিতরে যদি এন্ট্রি করেও ফেলে, কোনো কারণ যেন এটা স্প্রেড হতে না পারে, সেইটাকে প্রতিহত করা বা সেইটাকে দমন করা, তার বিস্তারটাকে দমন করা, নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে দুইটা মূল অবজেক্টিভস। নাও what is the importance of the biosecurity measures? Biosecurity measures এর ইম্পর্টেন্সটা কি? To avoid microbial contamination in the live bird and animals.
লাইভ বার্ড অ্যান্ড অ্যানিমেলের ভিতরে যেন কোনোভাবেই মাইক্রোব দ্বারা কন্টামিনেশন দূষণ না হয়, মাইক্রোব যেন ছড়ায় না পড়ে, মাইক্রোব যেন ঢুকতে না পারে অ্যানিমেল বডিতে বা বার্ডের বডিতে, সেটাকে অ্যাভয়েড করা বা দূরে রাখা বা বিতাড়িত করা। টু রিডিউস দ্য চান্স অফ আউটব্রেক অফ ডিজিজ, অর্গানিজম ঢুকে গেলেই তো কোনো ডিজিজের আউটব্রেক হতে পারে, কাজে অর্গানিজম যদি ঢুকতে না পারে তাহলে তার ওই ডিজিজের আউটব্রেক হওয়ার চান্স কমে যায়, কমানো যায়। টু এনশিওর দ্য সাপ্লিমেন্ট অফ সেফ প্রোডাক্ট টু দ্য কনজিউমার্স, এবং এইভাবে যদি জীবাণু কন্টামিনেশন প্রতিহত করা যায় এবং জীবাণুর যেন কোনো ডিজিজ ঘটাতে না পারে, যদি ঘটাতে না পারে, তাহলে ওই বার্ড এবং অ্যানিমেল থেকে যে প্রোডাক্টটা আসবে, তাহলে কনজিউমার ওই প্রোডাক্ট একটা সেফ প্রোডাক্ট পাবে, তাহলে কনজিউমার একটা সেফ প্রোডাক্ট পাবে, সেফ খাবার মানে ইয়ে পাবে, পণ্য পাবে। আচ্ছা, তারপর আরেকটা দিকে গুরুত্বপূর্ণ কি, টু ইন্টারাপ্ট দ্য ট্রান্সমিশন সাইকেল অফ দ্য প্যাথোজেন, এবং যদি তার যদি কন্টামিনেশন রোধ করা যায়, তার ওই আউটব্রেক যদি ঘটাতে না বন্ধ রাখা যায় এবং সবকিছু যদি ক্লোজ করা যায়, তাহলে ওই ফার্মের বার্ড এবং হবে না, দ্যাট মিন্স স্প্রেড হতে পারবে না। তাহলে কি হবে, ওই প্যাথোজেনের ট্রান্সমিশন সাইকেলটাকে ইন্টারাপ্ট ভেঙে দেওয়া যায়, হ্যাঁ, পরিবাহিত হওয়ার যে সাইকেলটা, চক্রটা, ওই চক্রটাতে চক্রকে বাধা প্রদান করা যায়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি এই বায়োসিকিউরিটি মেজার্স নেওয়ার একটা ফার্মের জন্য, বিশেষ করে স্পেশালি একটা হ্যাচারির জন্য, একটা এভিয়ারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এই বায়োসিকিউরিটির মেজার্সের বেসিক কম্পোনেন্টস কয়টা? তাহলে বেসিক কম্পোনেন্টস যদি আমি বলি, বেসিক কম্পোনেন্টস, দেয়ার আর 3 কম্পোনেন্টস অফ বায়োসিকিউরিটি। দ্যাট মিন্স একটা হচ্ছে আইসোলেশন, দিস ইজ দ্য ফার্স্ট লাইন কম্পোনেন্টস বা প্রাইমারি কম্পোনেন্টস, অ্যান্ড দেন দ্য ট্রাফিক কন্ট্রোল, ভিতরে যানবাহন পরিবহনের নিয়ন্ত্রণ, অ্যান্ড দেন স্যানিটেশন। একটা হলো আইসোলেশন কি, যেটা আমরা তো অলরেডি যেহেতু করোনা আউটব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই টার্মগুলো অলরেডি অনেক ভাবে জেনেছি, যে আইসোলেশন, কোয়ারেন্টাইন, স্যানিটেশন, এই টার্মগুলো সম্পর্কে আমরা এখন অনেক জানি, অনেক বুঝি এবং অনেক কিছু মানি, তাই না? আমরা সবাই চেষ্টা করি কম বেশি। তাহলে আইসোলেশনটা কি বলি আমরা? আইসোলেশন বলি কখন, যখন একটা প্রাণী দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করে যখন রোগ দেখা দেয়, লক্ষণ দেখা দেয়, তখন আমরা মানুষ, প্রাণী বা পাখিকে কি করি, একটা সেপারেট, একটা দূরবর্তী কোনো একটা জায়গায় আলাদা করে রাখি বা আলাদা করে আমরা থাকি। আমরা মানুষরা আলাদা একটা ঘরে বা আলাদা একটা বাড়িতে থাকি, প্রাণীকেও বা ঠিক সেরকম বা পাখিকেও আলাদা একটা শেডে বা আলাদা একটা ফার্মে আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, দিস ইজ দা, তাহলে কি হবে, ওই প্রাণী দেহে ওই আক্রান্ত প্রাণী থেকে বা পাখি থেকে তার প্রতিবেশী কোনো প্রাণী বা পাখিতে যেন তার রোগের জীবাণুটা ছড়াতে না পারে। দিস ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য biosecurity measures, which is known as isolation. ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তীতে আইসোলেশনটা কি কম্পোনেন্ট হচ্ছে ট্রাফিক কন্ট্রোল, ট্রাফিক নিয়ন্ত্রণ। জনসাধারণ, যানবাহন কোনো আক্রান্ত এলাকাতে বা বাড়িতে প্রবেশ করবে না, এটি তো আমরা জানি। এখন প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে, খুবই জরুরি ছাড়া যাবে না। তাহলে কি হবে, ওই আক্রান্ত বাড়ি থেকে বা আক্রান্ত প্রাণী থেকে, আক্রান্ত শেড থেকে যেন কোনো জীবাণু ওই জনবল বা পরিবহন কাজে নিয়োজিত কোনো বাহনের মাধ্যমে যেন আবার ওখান থেকে আরেকটা বাড়িতে বা আরেকটা শেডে বা আরেকটা ঘরে যেন না আসতে পারে। তাহলে কি করতে হবে, ট্রাফিক কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তারপরে থার্ড যে কম্পোনেন্টটা কি, দিস ইজ দ্য স্যানিটেশন। তার মানে কি, তোমার আক্রান্ত স্থান বা আক্রান্ত ঘর বা আক্রান্ত বাড়ি বা আক্রান্ত শেড
হ্যাঁ, আক্রান্ত এলাকাটাকে প্রপারলি কি করতে হবে, ধুয়ে মুছে সাফ করতে হবে। স্যানিটেশন কি করতে হবে, স্যানিটেশন মানে কি, নোংরা আবর্জনা বা আক্রান্ত কোনো দ্রব্যাদিকে কি করতে হবে, ধুয়ে মুছে সাফ করতে হবে। যেগুলো ডিসপোজেবল সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে, সেগুলোকে স্থায়ীভাবে ধ্বংস করে ফেলতে হবে। আর যেগুলোকে ফার্নিচার বা আসবাবপত্র বা পণ্য সামগ্রী বা থালা বাসন বা গৃহস্থালী ইউটেন্সিলস গুলোকে প্রপারলি জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আবার বিভিন্ন পদ্ধতি আছে। এটা হলো একটা জীবাণু কোনো ডিসইনফেক্টেন্ট বা কেমিক্যাল দ্বারা করতে পারি, বা তাপ প্রয়োগ করে আমরা করতে পারি, বিভিন্ন প্রক্রিয়া করতে পারি। এগুলো হলো সবগুলো মিলে হচ্ছে একটা স্যানিটারি মেজার্স এর মধ্যে পড়ে। তাহলে আমরা যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় বা কোথাও কোনো জীবাণু সংক্রমণ ঘটে, তাহলে যদি আমরা প্রপার স্যানিটারি মেজার্স নেই, তাহলে ওই স্থান বা ওই ঘর বা ওই শেড বা ওই বাড়ি তাহলে প্রপারলি স্যানিটারি মেজার্স এর আওতায় নিয়ে আসলে তাহলে পরবর্তীতে ওইটা বসবাসের জন্য স্বাস্থ্যসম্মত হয়, আর না হলে ব্যবহারের জন্য অনুপযোগী বা স্বাস্থ্যসম্মত হয় না। তাহলে এই যে বেসিক তিনটা কম্পোনেন্টস হচ্ছে ইনভলভস ইন বায়োসিকিউরিটি মেজার্স। ঠিক আছে সবাই, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি একটা ফার্মের ভিতরে what are the route which may be used by the pathogen for entry into the farm. আমরা দেখি কয়টা কয়টা রুট আছে। একটা হচ্ছে ভিজিটার্স, একটা হচ্ছে ইকুইপমেন্টস, ভেহিকেল, ফোমাইটস, ভেক্টর, ওয়াটার, ফিড অ্যান্ড ডিজিজ বার্ডস। ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্মের রুট অফ এন্ট্রি অফ দ্য প্যাথোজেন। ঠিক আছে, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, যে ছবি দেওয়া আছে, রোডেন্ট। রোডেন্ট এটা ভেক্টরের মধ্যে পড়বে। ঠিক আছে, ভেহিকেল ক্যারিয়ারের ভিতরে পড়বে। আচ্ছা, তাহলে আমরা দেখি এবার। আর বায়োসিকিউরিটি মেজার্স বললাম, আমরা এক কথায় বললাম। তাহলে বায়োসিকিউরিটি মেজার্স কিন্তু একটা সেট অফ ম্যানেজমেন্টস, একটা বিশাল একটা ব্যবস্থাপনা। তাহলে বিশাল একটা ব্যবস্থাপনা কি, তাহলে এটাকে আমরা কিছু ক্যাটাগরিক্যালি আমরা ইয়ে করতে পারি, টাইপ নির্ধারণ করতে পারি। প্রথমে তো হচ্ছে এটা তিনটা ক্যাটাগরি বা তিনটা টাইপস আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কনসেপচুয়াল বায়োসিকিউরিটি মেজার্স, স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি মেজার্স, আর একটা হচ্ছে অপারেশনাল বায়োসিকিউরিটি মেজার্স। আচ্ছা, তখন তাহলে আমরা একে একে তিনটা মেজার্স নাম জানলাম। প্রত্যেকটা মেজার সম্পর্কে আমরা দেখি কোনটাতে কি ইনভলভ। এবার আসি আমরা কনসেপচুয়াল বায়োসিকিউরিটি মেজার্স। কনসেপচুয়াল শব্দটার অর্থ কি? কনসেপ্ট মানে কি, প্ল্যান, প্ল্যানিং, আইডিয়া। হ্যাঁ, আমরা বলি না যে এটা একটা কনসেপ্ট, এটা একটা আইডিয়া, হ্যাঁ, এটা একটা প্ল্যান। তাহলে যখন কোনো কিছু আমরা প্ল্যান করব, আইডিয়া করব, বা কোনো কিছু একটা বিশাল কিছু করার আগে, ওই একটা অপারেশন করার আগে বা একটা কিছু নির্মাণ করার আগে, তাহলে তখন আমরা স্বাস্থ্যসম্মতভাবে স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে ওখানে মেশিনারিজ বা ওই ইকুইপমেন্টস ইনস্টলেশন করতে হবে। ঠিক আছে, আমরা যে যাচ্ছে তাই ভাবে করব না। হ্যাঁ, এমন ভাবে কিছু প্ল্যান করব যেটা ওই স্ট্রাকচার এবং ইনস্ট্রুমেন্ট গুলো হাইজিনিক্যালি বা হেলথফুলি আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি। কাজেই আমরা যদি একটা ফার্ম ডেভেলপ করি, আমরা যদি একটা হ্যাচারি করতে চাই, আমরা যদি একটা শেড নির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে একটা ব্রড একটা প্ল্যানিং এর আওতায় নিতে হবে, একটা ডিজাইন করতে হবে, তাহলে যেন আমাদের এই বায়োসিকিউরিটি প্রপারলি ম্যানেজ করা যায়। তাহলে এই কর্মকাণ্ডটা করার জন্যই মধ্যে যা কিছু থাকে সেটাই হচ্ছে কনসেপচুয়াল বায়োসিকিউরিটি। কনসেপচুয়াল বায়োসিকিউরিটির কিছু নীতিমালা আছে, প্রিন্সিপাল আছে। যেমন প্রিন্সিপাল গুলোর সাথে এটা হচ্ছে হাউজিং, একটা বিশাল বড় একটা জিনিস। একটা মানে স্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আমরা প্রথম কি কি প্ল্যান করব, যে কি ধরনের ফার্ম আমরা এস্টাবলিশ করছি। এটা কি ব্রয়লার ফার্ম করতে যাচ্ছি না লেয়ার ফার্ম করতে যাচ্ছি,
এটা হচ্ছে প্রথম আমাদের ডিসাইড করতে হবে, তার উপরে আমাদের ডিজাইন বা প্ল্যানিংটা ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যামাং দা ডিফারেন্ট ফাংশনাল ইউনিট, প্রত্যেকটা ফাংশনাল ইউনিটের ভিতরে ম্যাক্সিমাম ডিস্টেন্স চিন্তা করতে হবে। একেবারে গাদাগাদি করে পাশাপাশি একদম একটার সাথে একটা লাগালাগি করে আমরা ফাংশনাল ইউনিটগুলোকে রাখবো না, ঠিক আছে। যেমন বিল্ডিং, পোল্ট্রি প্রসেসিং প্ল্যান্ট, অফিস রুম, স্টাফ কোয়ার্টার অ্যান্ড আদার, এগুলো হচ্ছে একটা ফার্মের ফাংশনাল ইউনিট। ব্রিডার ফার্ম এবং কমার্শিয়াল ফার্ম এবং হ্যাচারি বিল্ডিং, পোল্ট্রি প্রসেসিং প্ল্যান্ট, এগুলোকে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করে করতে হবে। তারপর কি করতে হবে, পাওয়ার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ ফেসিলিটিস এসেনশিয়াল। একটা ফার্ম ম্যানেজমেন্টের জন্য, ফার্মের মেশিনারি চালানোর জন্য, ফার্মের প্রপার লাইটিং ইয়ে করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার সাপ্লাই থাকতে হবে, ড্রেনেজ ফেসিলিটিস থাকতে হবে। তারপরে এটা অবশ্যই ওয়েল ভেন্টিলেটেড হতে হবে, ভেন্টিলেশন ফেসিলিটিস প্রপারলি থাকতে হবে, এবং আইসোলেশন অ্যান্ড কোয়ারেন্টাইন ইউনিটটা প্রপারলি কাজ করতে থাকতে হবে। তারপরে ম্যান্ডেটরি মিনিমাম স্পেসিং বিটুইন দ্য ফার্মস। একটা ফার্ম একটা এলাকায় আছে, তুমি ওই ফার্মে লাগালাগি আরেকটা ফার্ম করতে পারবো না, তোমাকে অবশ্যই সেখানে 0.5 to হাফ মাইল দূরত্ব তোমাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তারপরে প্যারেন্ট স্টক শুড বি অ্যাট লিস্ট 5 miles away from the commercial farm. কমার্শিয়াল ফার্ম থেকে প্যারেন্ট স্টক অবশ্যই 5 কিলো দূরে হতে, 5 মাইল বা 5 কিলো দূরে হতে হবে। গ্র্যান্ড প্যারেন্ট স্টক শুড বি লোকেটেড অ্যাট লিস্ট 30 miles away from the commercial farm. কমার্শিয়াল ফার্ম থেকে একটা গ্র্যান্ড প্যারেন্ট স্টক অবশ্যই 30 miles দূরে হতে হবে। ইয়াং বার্ড শুড বি প্লেসড ইন আপার ফ্লোর টু প্রিভেন্ট ট্রান্সমিশন। যদি ইয়াং বার্ড, ওল্ড বার্ড, অ্যাডাল্ট বার্ড যদি একই হাউজে রাখতে হয় তাহলে সেপারেট ফ্লোরে রাখতে হবে এবং ইয়াংদেরকে আপার ফ্লোরে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ফার্ম শুড বি অ্যাট লিস্ট ওয়েস্ট ইন লেন্থ, ইস্ট ওয়েস্টে বরাবর ফার্মটা ঘরের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য হবে। আর গেট শুড বি রিমেইন ইন সাউথ, তার মানে প্রস্থ থাকবে সাউথ নর্থ, তাহলে গেটগুলো থাকবে কি থায়, সাউথ নর্থ বরাবর গেট থাকবে। and width of the room should not be more than 30 feet. ওই ঘরের ওয়াইড কখনোই 30 ফিটের বেশি হবে না। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টগুলো, এই আইডিয়াটা, এই নীতিমালাগুলো তোমাকে একটা বায়োসিকিউরিটি মেজার্সের জন্য তোমাকে নিতে হবে, এবং এই নীতিমালাটা অ্যাডপ্ট করা, এই নীতিমালাগুলো কিসের অধীনে, দিস ইজ দ্য কনসেপচুয়াল বায়োসিকিউরিটি, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি আমরা স্ট্রাকচারাল বায়োসিকিউরিটি। ইট ডিলস উইথ দ্য বিল্ডিং কনস্ট্রাকশন। তুমি ওই প্ল্যান করলা, ওই প্ল্যান অনুসারে কাজ শুরু করলা, বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করলা, তাহলে বিল্ডিং এর তোমার স্থাপনার কি কি নীতি করার সময় কি কি জিনিস তোমাকে ফলো করতে হবে বা কি কি জিনিস ব্যবহার করতে হবে হাউসটাকে হেলদি করার জন্য। The floor of concrete at the entrance of the farm that prevent tracking the disease into the unit. তারপরে তোমার এন্ট্রান্সের যে একটা যে ফ্লোরটা করবা, ফার্মের যে এন্ট্রান্সটা হবে, এটা ফ্লোরটা হবে কি কনক্রিটের তৈরি হতে হবে। এটা যদি কনক্রিট না হয়, যদি কাদা কর্দমাক্ত হয় বা সয়েলের হয়, তাহলে তোমার ফার্মের ভিতরে তুমি কখনোই ডিজিজ প্রিভেন্ট করতে পারবে না। কাজে কনক্রিট হলে এটা প্রপারলি অলওয়েজ ধুয়ে মুছে সাফ রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে এবং এটা তোমার ডিজিজ প্রিভেন্ট করা যাবে। দ্য কনক্রিট রুফ হেল্পস দ্য প্রোটেক্ট ওভারহিটিং। আর ছাদটা যদি তুমি কনক্রিটের করো তাহলে এটা অবশ্যই তোমার হিটটাকে প্রিভেন্ট করা যায়, ওভারহিটিংটা প্রিভেন্ট করা যায়, ঠিক আছে। তারপর ফিডার অ্যান্ড ওয়াটার শুড বি হাং ওভার দ্য লিটার এরিয়া। ফার্মে অবশ্যই যদি লিটার সিস্টেমে তুমি যদি ফার্মটাকে ইয়ে করো, তাহলে লিটারের উপরে ফিডার ওয়াটারটাকে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে কি হবে, ওই লিটারটা নষ্ট হবে না। ফিডার এবং ওয়াটারটা বার্ড কন্টামিনেট করতে পারবে না, তাহলে ফার্মে পরিচ্ছন্ন বা হেলদি খাবার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই নিশ্চিত করা যাবে।
the farm should be segregated into the farm personnel and other unit. এবং ফার্মের বিভিন্ন ইউনিটের যে পার্সোনাল জনবলগুলো এদেরকে ভাগে ভাগে আলাদা আলাদা করে ভাগে ভাগে রাখতে হবে। এক একটা ইউনিটের জন্য আলাদা আলাদা জনবল রাখতে হবে, আলাদা আলাদা স্টাফ রাখতে হবে। তাহলে এক ইউনিটের স্টাফ আরেক ইউনিটে যেতে হবে না। তাহলে এক ইউনিটের সাথে আরেক ইউনিটের ডিজিজ কন্টামিনেশনটা রোধ করা যাবে। তো সলিড চ্যানেল অর পাইপলাইন ফর ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমের জন্য সলিড প্যানেল অথবা পাইপলাইন ব্যবহার করলে তাহলে সেই ড্রেনেজ দিয়ে তুমি প্রপারলি ময়লা আবর্জনা বা দূষিত পানি ড্রেনেজ করে দিয়ে তুমি যদি বাইরে বের করে দিতে পারো তাহলে ফার্মটা হাইজিনিক রাখা যাবে, কন্টামিনেশন হবে না। And now the operational biosecurity. Farm already a conceptual biosecurity measure maintain করে, structural biosecurity maintain করে একটা ফার্মটা এস্টাবলিশ হয়ে গেছে। এখন ডেইলি অপারেশন, ডেইলি যে ফার্মটাকে অপারেট করাটাই হচ্ছে করতে গেলে কি কিভাবে মেনটেন করতে হবে, কি মেজার্স নিতে হবে, দিস ইজ দ্য অপারেশনাল বায়োসিকিউরিটি। আচ্ছা, এখানে তোমার ফার্স্ট করতে হবে স্টার্টিং উইথ সুপিরিয়র কোয়ালিটি চিকস। এই ফার্মে তুমি প্রথম একটা চিক উঠাবা, সেটা অবশ্যই কোয়ালিটি চিক দিয়ে শুরু করতে হবে, সুপিরিয়র কোয়ালিটি। অ্যান্ড কোয়ালিটি ফিড অ্যান্ড পোর্টেবল অ্যাম্পল ওয়াটার, যে খাবার দিতে হবে খাবারটা অবশ্যই কোয়ালিটি খাবার দিতে হবে, গুণগত মান সম্পন্ন খাবার দিতে হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পোর্টেবল অ্যাম্পল ওয়াটার। পোর্টেবল শব্দের অর্থ হচ্ছে হাইজিনিক্যালি পিওর ওয়াটার, স্বাস্থ্যসম্মতভাবে বিশুদ্ধ পানিকে বলা হয় পোর্টেবল ওয়াটার। এবং পর্যাপ্ত পরিমাণে, অ্যাম্পল মানে কি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, নিশ্চিত করতে হবে। আনঅথরাইজড পারসনস আর denied to entry and wearing protective clothing, washing hands, rubber boots on entry and exit. প্রবেশদ্বারে এবং বাইরে যাওয়ার রাস্তায় অবশ্যই আনঅথরাইজড পারসনদেরকে ঢোকা বন্ধ রাখতে হবে এবং ঢুকতে হলে প্রটেক্টিভ ক্লদিং, ওয়াশিং করতে হবে, হাত ধুয়ে ঢুকতে হবে এবং রাবার বুটস পরতে হবে। Disinfection of all equipments and utensils, সকল সামগ্রী, যন্ত্রপাতি বা ব্যবহার্য জিনিসপত্র প্রতিনিয়ত রুটিন করে করতে হবে, ধুত করতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে। তারপরে ফার্মে কি করতে হবে, অল ইন অল আউট সিস্টেম, আচ্ছা এই ফ্যাক্টরটা হচ্ছে খুবই জরুরি এবং জটিল একটা ফ্যাক্টর একটা সিকিউরিটি মেইনটেইন করার জন্য। এটা খুবই খুবই চ্যালেঞ্জিং। একটা ফার্মকে রোডেন্টস, ভার্মিনস, ইনসেক্টস, ক্যাটস এগুলো মুক্ত রাখা খুবই কষ্ট এবং কঠিন কাজ। এবং ফার্মের স্ট্রাকচার, ফার্মের দেয়াল, ফার্মের রুফ, ফার্মের ফ্লোর, ফার্মে সবকিছু যদি প্রপারলি যদি না হয়, কনক্রিট বা এই মেটাল দিয়ে যদি স্ট্রং করে না করা যায় তাহলে এটা খুবই সমস্যা, যার জন্যই ফার্মগুলোকে আসলে বায়োসিকিউরিটি প্রপারলি মেনটেন করা যায় না। তার জন্য এটা খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস। ইঁদুর, চিকাপ, তারপরে ইনসেক্ট, বিভিন্ন রকমের ইনসেক্ট প্রবেশ করে ফার্মের ভিতরে বিভিন্ন রোগের জীবাণু ঢুকিয়ে দেয়। তারপর হচ্ছে ফিল্টার্ড এয়ার ভেন্টিলেশন, ফার্মের ভিতরে বাতাসটাকে তুমি ফিল্টার করে যদি ঢোকাতে পারো, ফার্মের ভেন্টিলেশন সিস্টেম যদি ওরকম ভাবে থাকে তাহলে এটা খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যসম্মত। কারণ বাতাসে পরিবাহিত হয়ে জীবাণুগুলো ম্যাক্সিমাম ফার্মের ভিতরে ঢুকে থাকে, যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউক্যাসল ডিজিজ, এই যে ইয়েগুলো ফার্মের যে জীবাণুগুলো এগুলো কিন্তু বাতাসের দ্বারা পরিবাহিত হয় ম্যাক্সিমাম।
সেই জন্য ফিল্টার্ড এয়ার ভেন্টিলেশন সিস্টেম থাকে ভালো। আবার ফার্ম থেকে যেন কোনো বাতাসই আবার ফিল্টার না হয়ে মানে পরিবেশে লোকাল হয়ে যেন না আসতে পারে, কারণ জীবাণু যদি ঢুকে যায়, সেই জীবাণু আবার যদি নিয়ে যদি পরিবেশে চলে আসে, তাহলে সেখান থেকে আবার তার প্রতিবেশী আরেকটা ফার্মে কিন্তু জীবাণু ছড়ায় যেতে পারে। সেই জন্য ফিল্টার্ড এয়ার ভেন্টিলেশন সিস্টেম ইজ অত্যন্ত জরুরি একটা ফার্মের জন্য। The house should be kept vacant for 7 to 12 days with thorough disinfection between batches. একটা ব্যাচ থেকে ব্যাচকে উঠায় ব্যাচটাকে সেল করে দিছো বা কোনো কারণে সেটা শিফট করে ফেলছো, এখন আরেকটা নতুন ব্যাচ উঠাবা, তাহলে অবশ্যই সেখানে 7 থেকে 12 দিনের একটা ভ্যাকেন্ট সেশন দিতে হবে, ভ্যাকেন্ট পিরিয়ড রাখতে হবে। ঠিক আছে, এটা অবশ্য পতিত রাখতে হবে 7 থেকে 12 দিন যেন, এবং সেখানে প্রপারলি থরো ডিসইনফেকশন করে রাখতে হবে, এমনি এমনি রাখা যাবে না, ডিসইনফেকশন করে 7 থেকে 12 দিন ফেলে রাখতে হবে, যেন যদি কোনো জীবাণু তার কি সুপ্তাবস্থা বা হাইবারনেশন পিরিয়ডে থাকে, সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে। তারপরে কোয়ারেন্টাইন মেজার শুড বি টেকেন। একটা ফার্মে একটা বিভিন্ন শেড থাকে, একটা শেডে তুমি বার্ড উঠাইলা এবং এই বার্ডটা উঠানোর পরে একটা নির্দিষ্ট সময় একটা আলাদা উঠানোর আগে একটা আলাদা কোয়ারেন্টাইন শেডে রাখতে হবে। তুমি তো জানো না ওই জীবাণু, কোনো জীবাণুর আক্রমণের বা জীবাণুর সংস্পর্শে ওই বার্ডটা এসেছিল কিনা বা ওই অ্যানিমালটা এসেছিল কিনা। যদি ঢুকে থাকে তাহলে কোয়ারেন্টাইন পিরিয়ডে তার লক্ষণ প্রকাশ পাবে, আর যদি না ঢুকে তাহলে কোয়ারেন্টাইন পিরিয়ড পার হয়ে গেলে সেটা হেলদি থাকবে, তখন এটাকে মেইন ফ্লকে বা মেইন শেডে তুমি ঢুকাই দিতে পারবা, এছাড়া পারবা না। এটাও তো এখন তো আমরা করোনা আউটব্রেকে এখন তো বিদেশ থেকে একজন আসলে বা বাইরে থেকে আসলে কোয়ারেন্টাইন করা হচ্ছে না? জি স্যার। কে কি তোমাদের পরিচিত জানো, কেউ কি কোয়ারেন্টাইনের করেছিল? স্যার ছিল স্যার। অভিজ্ঞতা আছে কারোর? অভিজ্ঞতা নাই? আচ্ছা, তারপরে কার্কাস, ওয়েস্ট, litter and other wastage should be eliminated by burning and burial method. আমরা এই যে গতকালকে যে ক্লাস লেকচারটা ছিল যে কার্কাস এবং ওয়েস্ট লিটারটাকে আমরা কিভাবে প্রপারলি মেনটেন করব, কিভাবে ডিসপোজ করব, বাই বারিয়াল মেথড, বাই ইনসিনারেশন, বাই কম্পোস্টিং, হ্যাঁ, এগুলো মেথডটা প্রপারলি আমাদের এটা অত্যন্ত জরুরি। তারপরে প্রিডিসপোজিং ফ্যাক্টর, দ্যাট ইজ নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিস। প্রিডিসপোজিং শব্দের অর্থ কি? প্রিডিসপোজিং ফ্যাক্টর যে কি এমন একটা কিছু ফ্যাক্টর যেগুলো কোনো কিছুকে প্রভাবিত করে, কোনো কিছু ঘটার জন্য প্রভাবিত করে, কোনো রোগকে রোগ প্রকাশের জন্য সেটাকে দেয়, ত্বরান্বিত করে বা সেটাকে আবার আরো আগে বাড়ায় দেয়, সেই ফ্যাক্টরগুলোকে বলা হয় প্রিডিসপোজিং ফ্যাক্টর। ঠিক আছে, যেমন কি একটা রোগ হওয়ার, একটা মানব শরীর বা প্রাণী দেহে বা পাখির শরীরে কখন জীবাণু দ্রুত রোগ প্রডিউস করতে পারে, রোগ ঘটাতে পারে, যখন সে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে পড়ে, যখন সে খাদ্যের অভাবে পড়ে, যখন বডিতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার পায় না, তখনই বডি দুর্বল থাকে, তখনই দ্রুত জীবাণুগুলো বডিতে রোগ প্রকাশ করতে পারে, রোগের বিস্তার ঘটাতে পারে। তারপরে ফল্টি ফিডিং প্র্যাকটিস, একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে অথবা নিউট্রিশন আছে ডেফিসিয়েন্সি নাই কিন্তু ফিডিং যে প্র্যাকটিসটা সেটা ফল্ট, খাবার কখন কোন খাবার কি পরিমাণে খেতে হবে, এটা যদি ফিডিং প্র্যাকটিস বলা হয়, এইটা প্র্যাকটিসটা যদি ফল্টি থাকে, ত্রুটিপূর্ণ থাকে, তাহলে লাভ নাই। নিউট্রিশন আছে কিন্তু প্র্যাকটিস ফল্টি, তাহলে অবশ্যই ডিজিজের প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পোর ভেন্টিলেশন সিস্টেম আছে কিন্তু পোর ভালো না, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকে না, কিন্তু তারপরে ঢুকলেও ওই যে বলে না ফিল্টার্ড এয়ার সিস্টেম না থাকার কারণে জীবাণু ঢুকে যাচ্ছে, তাহলে এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপর ওভার ক্রাউডিং, একটা ফার্মের পপুলেশন কত হবে, হ্যাঁ, কতগুলো বার্ড একটা শেডে রাখা যাবে হাইজিনিক্যালি, তাদের তো কিন্তু ডিস্টেন্স বা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, এয়ার স্পেস রিকোয়ারমেন্ট আছে বার্ডের বা সব ক্ষেত্রে প্রাণী সবার জন্য, এবং এটা যদি প্রপারলি মেনটেন না করা হয় তাহলেও সেটা
প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপরে বিভিন্ন এনভায়রনমেন্টাল স্ট্রেস ফ্যাক্টর আছে, এটা আমরা আলাদা করে একটা লেকচারই পড়বো। এনভায়রনমেন্টাল স্ট্রেস, হট হিউমিড ডে, ভেরি হট হিউমিড ডে, তারপরে ভেরি কোল্ড, একেবারে কোল্ড ওয়েভ, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল স্ট্রেস। ঠিক আছে, তার এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দিস আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস। তুমি যদি প্রপার বায়োসিকিউরিটি মেনটেন করতে চাও, এই অপারেশন বায়োসিকিউরিটির একটা বিশাল বড় একটা হচ্ছে এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোকে মিনিমাইজ করতে হবে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাহলে একটা ফার্মের অপারেশনাল বায়োসিকিউরিটিটা মেজার্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, একেবারে 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে তুমি ফার্মটাকে প্রফিটেবল করতে পারবা, ফার্মটাকে ডিজিজ ফ্রি রাখতে পারবা, ফার্মের প্রোডাক্ট হাইজিনিক বা হেলদি রাখতে পারো, পাবলিক হেলথ ঠিক থাকবে। ঠিক আছে, এখানে দেখো কিছু ইমেজ দেখানো হচ্ছে, একটা ফুড বাথ, গামবুট পরবা, গামবুট পরলেই হবে না, গামবুটের তলাটা আবার সোলটাকে জীবাণুমুক্ত করার জন্য ফুড বাথ নিতে হবে। ফুড বাথ কিভাবে নিতে হয় দেখো। তারপরে গুড হাইজিন প্র্যাকটিসের জন্য তোমাকে প্রপার ক্লদিংস পরতে হবে। তারপরে তোমার স্যানিটারি মেজার্স, স্যানিটেশন করতে হবে, ধুয়ে মুছে সাফ করার জন্য বিভিন্ন রকমের জীবাণুনাশক ব্যবহার করতে হবে। এবং ফার্মে বায়োসিকিউরিটি, স্ট্রিক্ট বায়োসিকিউরিটি ইন ইফেক্ট, এটা একটা ফার্মের, এটা হলো একটা লগো। এই লগোটা ফার্মে অবশ্যই রাখতে হবে, যে একটা ফার্মের বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য অবশ্যই এখানে তোমার পাবলিক বা বিভিন্ন বাইরের মানুষজনের এন্ট্রি রেস্ট্রিক্ট করতে হবে, এবং সেই ফার্মের দরজায় বা এন্ট্রিতে অবশ্যই এই লগো চিহ্নিত মানে একটা ওখানে থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে এখানে এন্ট্রি রেস্ট্রিক্ট করা, এই লগোটা ইয়া করে লগো আর কি, এই বায়োসিকিউরিটি লগো থাকতে হবে। আচ্ছা, ভিজিটার্স প্লিজ রেসপেক্ট ফার্ম সিকিউরিটি, এবং এই লগো, এই স্টিকার লাগানো থাকতে হবে। vehicles, people, equipment can carry weed seed, pest, disease, stay on road and be aware of livestock. হ্যাঁ, এই লগো বা এই স্টিকার ঝুলাইতে হবে ফার্মের। স্যার একটু পলিউশন বেশি হচ্ছে স্যার, নয়েজ পলিউশন। এই হ্যালো, আরো এখন থেকে আওয়াজ আসতেছে, মিউট করো। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, এখন কি কি ফ্যাক্টর that affects what are the factors that affects biosecurity? Company and farm personnel, close neighbor, visitors and customers, mixed species of poultry, egg-borne disease, and stress factors, chilling, overheating, water deprivation, overcrowding, starvation, overmedication. এই কথাগুলো কিন্তু অলরেডি বিভিন্ন আমার 3 ধরনের বায়োসিকিউরিটি মেজার্সের ভিতর চলে আসছে। এখান থেকে কিছু কিছু ফ্যাক্টরকে আবার আলাদা করে ওইগুলোকে হাইলাইট করার জন্য ফ্যাক্টরগুলোকে আলাদা করে বলা, যেমন কোম্পানি এবং ফার্ম পার্সোনাল, এটাও একটা বড় ফ্যাক্টর। কোন কোম্পানি, কি কোম্পানি, কোম্পানির কতটুকু আর্থিক ব্যবস্থা, কোম্পানির কতটুকু সক্ষমতা, এবং ফার্ম পার্সোনাল কতটুকু ট্রেড, তাদের কতটুকু এডুকেটেড ব্যাকগ্রাউন্ড, তার উপরে কিন্তু ফার্মের বায়োসিকিউরিটি মেজার্স অর্জন মানে অ্যাকুরেসি ডিপেন্ড করে। ঠিক আছে, তারপর ক্লোজ নেইবার, নেইবাররা কেমন, নেইবারদের অ্যাটিটিউড কেমন, নেইবারদের ইন্টারেস্ট কেমন ওই ফার্মটাকে ভালো করার জন্য, তার উপরেও ফার্মের বায়োসিকিউরিটি মেজার্স ডিপেন্ড করে। ভিজিটার্স এন্ড কাস্টমার্স, তার উপরে ডিপেন্ড করে। মিক্সড স্পিসিস ও পোল্ট্রি, তুমি যদি একটা ফার্মের ভিতরে বিভিন্ন রকমের পোল্ট্রি একসাথে রাখো, তার উপরেও কিন্তু ফার্মের বায়োসিকিউরিটি মেজার্স ডিপেন্ড করে। এগ বর্ন ডিজিজেস, বিভিন্ন এগ বর্ন ডিজিজ আছে, এগ বর্ন ডিজিজ কিন্তু ট্রান্সমিট করার জন্য বিভিন্ন মাদার্স থেকে অফস্প্রিং এ এগ বর্ন ডিজিজ ট্রান্সমিট করে। কাজে তুমি ফার্মে কোথা থেকে বেবি চিক কালেক্ট করছো, এসপিএফ ফ্লক থেকে না করলে তোমাকে ওই ফার্মের ভিতরে সে ডিজিজ নিজেই ক্যারি করে আনবে, কাজেই এগ বর্ন ডিজিজ হয়ে যাবে। তো বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টর গুলো প্রপারলি মিনিমাইজ করার উপরে ফার্মের বায়োসিকিউরিটি মেজার্স অ্যাচিভমেন্ট ডিপেন্ড করে, বায়োসিকিউরিটি 100% অ্যাচিভমেন্ট ডিপেন্ড করে। Who should practice good biosecurity?
বায়োসিকিউরিটি, গুড বায়োসিকিউরিটি প্র্যাকটিস কে করবে যদি এক কথায় প্রশ্ন করা হয়? এটা কি কারোর একক পক্ষে কারোর কোনো বিষয় না, এভরিওয়ান, সবার জন্য বায়োসিকিউরিটি মেজার সবাইকে এর ভিতরে আনতে হবে, মানাইতে হবে। কমার্শিয়াল প্রডিউসার্স, স্মল ফ্লক, ব্যাকইয়ার্ড পোল্ট্রি ওনার্স, হবিস্ট, ব্রিডার্স, ইউথ পোল্ট্রি প্রজেক্ট ওনার্স, তার মানে পোল্ট্রি বা চিক বা বার্ড যেই করুক না, ছোট বড় মাঝারি সকল খামার বা ব্রিডার বা সকল শখ করে পালনকারী, সবাইকেই বায়োসিকিউরিটি মেজার্স মানতে হবে, নাইলে বায়োসিকিউরিটি 100% অর্জন হবে না। তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে বায়োসিকিউরিটি কেমন স্যার? বাংলাদেশে বায়োসিকিউরিটি মেজার্স 100% অ্যাচিভ করা খুব কঠিন। ইটস এ $1 বিলিয়ন কোশ্চেন। তারপরেও তবে হ্যাঁ স্যার পার্সেন্টেজের দিক থেকে মানে কেমন বলতে পারি আমি? না, পার্সেন্টেজের দিক থেকে তো এটা বলা মুশকিল। তারপরে তো আমাদের ইন্ডাস্ট্রিটা তো আসলে পোল্ট্রি ইন্ডাস্ট্রিটা তো টিকে আছে, ধুকে ধুকে টিকে আছে। আমি যদি আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা তো A+ পাওয়ার মতো না, এটা আছে বি, মানে বি ক্যাটাগরি আমি যদি বলি আর কি, বি গ্রেড আর কি। জি স্যার, বুঝতে পারছো? মানে এই জন্য এটা তো আমাদের দ্বিতীয় মানে শিল্প, ইয়ার পরে পোশাক শিল্পের পরে আমরা পোল্ট্রি শিল্পকে যেভাবে ইয়ে করি, সেক্ষেত্রে তো আমাদের বায়োসিকিউরিটিতে স্যার আরো হাই হওয়া উচিত। এক্ষেত্রে হ্যাঁ, ওই তো বললাম, হাই তো হওয়া উচিত হলেই তো আমরা 100% ইয়ে পাবো। কিন্তু এই যে আমাদের যে স্টেক হোল্ডার গুলো, এরা সবাই মিলে যদি না করে, যেমন এই যে ফ্যাক্টর গুলোর সাথে জড়িত কারা কারা দেখো, এই জন্য তো বললাম যে এখানে কোম্পানি, যে তারপর ফার্ম পার্সোনাল, নেইবার, ভিজিটার্স, কাস্টমার, মিক্সড স্পিসিস অফ পোল্ট্রি, এগবোর্ন ডিজিজ, এগুলোকে মিনিমাইজ করতে গেলে তাহলে বিশাল একটা কর্মযোগ্য, এবং এখানে স্টেট পলিসিও লাগবে। একদম স্টেট পলিসি, তারপর স্টেট তোমার রাষ্ট্র কিভাবে এখানে আর্থিকভাবে মানে প্রণোদনা দিচ্ছে, সবকিছুই কিন্তু এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু একেবারে ছোট বড় মাঝারি কমার্শিয়াল সব করে পালন, পুরো পোল্ট্রি মানে ইয়ের সাথে যারা জড়িত, কর্মযজ্ঞের সাথে যারা জড়িত, সবাই এর অন্তর্ভুক্ত হইতে হবে, তাহলে এটা A+ ক্যাটাগরিতে যাবে। এই জন্য বলছে এই যে বায়োসিকিউরিটি যে টিম ইফোর্ট, ঠিক আছে, এটা একটা বিশাল একটা টিমের একটা টোটাল ইফোর্ট এর উপরে বায়োসিকিউরিটি ডিপেন্ড করে। ইট টেকস collaboration among all stakeholders to practice biosecurity, prepare for and prevent outbreaks. তার মানে সকল স্টেক হোল্ডারদের মধ্যে কোলাবোরেটিভ ইফোর্ট লাগবে, হ্যাঁ, ইফোর্ট ফর কি প্র্যাকটিস অফ বায়োসিকিউরিটি অ্যান্ড প্রিপেয়ার ফর প্রিভেন্ট আউটব্রেক ডিজিজ, আউটব্রেক যেন প্রিভেন্ট করা যায় এবং তার জন্য প্রস্তুতি নেওয়া যায় প্রিভেন্ট করার জন্য, এবং বায়োসিকিউরিটি মেজার্সটা অনুশীলন করার জন্য সকল স্টেক হোল্ডারের কি লাগবে, একটা কোলাবোরেটিভ ইফোর্ট লাগবে, কাজে এককভাবে হবে না। এই জন্য দেখো এখানে বলা হয়েছে কি, এখানে দেখো গভর্নমেন্ট প্রথমে, রাষ্ট্র, তারপর সায়েন্টিস্ট বিজ্ঞানীদের আসতে হবে, তারপর ফার্ম ওয়ার্কার্স ফার্মে যারা কাজ করবে তাদের আসতে হবে, তারপর ইন্ডাস্ট্রি, তার মানে যারা ইন্ডাস্ট্রি মালিক বা ইন্ডাস্ট্রিয়াল ইফোর্ট ইন্ডাস্ট্রি আসবে, তারপরে দ্য স্টেটস, সরকার, রাষ্ট্র, সায়েন্টিস্ট, ফার্ম ওয়ার্কার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সবাই মিলে একটা সম্মিলিত একটা ইফোর্ট লাগবে ফর 100% অ্যাচিভমেন্ট অফ বায়োসিকিউরিটি মেজার্স। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একদম A+ ক্যাটাগরি বায়োসিকিউরিটি মেজার্স আমরা নিতে পারবো। তখন আমাদের উন্নত বিশ্বের মতো যেরকম লাভজনক এই শিল্প থেকে যে লাভ বা অর্থনৈতিক যে রিটার্ন আসে, আমরা সেরকম রিটার্ন নিতে পারবো। কিন্তু আমরা এখন ওই পরিমাণ রিটার্ন নিতে পারি না স্যার। আমাদের ফার্মগুলো, ধরো কমার্শিয়াল লার্জ ফার্মগুলো তারা কোনো রকমের টিকে আছে, আর যারা মিডিয়াম এবং স্মল গুলো তারা 2-1 বছর পরেই তারা রেড লাইট জ্বলে যাচ্ছে, মানে ওই যে একটা বাংলা ভাষায় বলে না যে লাল বাতি জ্বলে যায় আর কি, এবং যার জন্য তারা নিজেদের সম্বল পুঁজি সব হারায়া একদম পথে বসতেছে। আমার ইন্ডাস্ট্রিটা একদম ধুকে ধুকে চলতেছে কোনো রকমের। And this is all about biosecurity. এই জন্য প্রথম লাস্ট একটা স্লোগান দেই আমরা যে protects your birds now,
তোমার বার্ডকে এখনই প্রটেক্ট করো, ঠিক আছে? তাহলে প্রত্যেকে যদি নিজে নিজে তার বার্ডকে প্রটেক্ট করে তাহলে তো পুরো পপুলেশনটা, হোল কান্ট্রি বার্ড পপুলেশনটা সেটা প্রোটেকশনে চলে আসে। ঠিক আছে? আর এই ছিল মোটামুটি আজকের লেকচার। তাহলে আমরা বায়োসিকিউরিটি মেজার্স গুলো সম্পর্কে জানলাম এবং এখানে আমাদের কি কি করণীয়, হ্যাঁ, আমরা এখানে একটু সবাই এটা করতে পারলাম, জানতে পারলাম। এবং এইভাবে আমরা আমাদের পরবর্তীতে আমরা জব লাইফে, জব ইয়েতে যখন যেখানে দায়িত্ব পাও, যেখানে কাজ করার সুযোগ পাও, এটা ব্যক্তিগত প্রাইভেট এন্টারপ্রেনারশিপে হতে পারে, হ্যাঁ, অথবা কোনো কোম্পানি হতে পারে, বা কোনো গভর্নমেন্ট কোনো হ্যাচারি হতে পারে, বা ফার্ম হতে পারে, যেখানে কাজ করার সুযোগ পাবে সেখানে সবাই সেরকম ভাবে বায়োসিকিউরিটি মেজার্সটা নিবা। তাহলে আমাদের ফার্ম হেলদি হবে, প্রোডাকশন ভালো হবে এবং ইকোনমিক রিটার্ন আসবে। ইকোনমিক রিটার্ন আসলে ফার্ম ওনার লাভবান হবে, ফার্ম ওনার লাভবান হলে কান্ট্রি লাভবান হবে, কান্ট্রি ইকোনমি ডেভেলপ করবে এবং আমরা অনেক উন্নত দেশে পরিণত হবো ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই? হ্যালো। জি স্যার। আচ্ছা।